তো গ্রুপে তো দেওয়া ছিল, গ্রুপও চেক করো নি? এত এক্সকিউজ দেখালে হবে বলো? নেক্সট থেকে সবাই হচ্ছে হোমওয়ার্ক করে আসবে, বুঝতে পেরেছো? জি মিস। কারোর যেন মিস না হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হোমওয়ার্ক মাত্র 2 জন করছে, এই যে আরিবা আর হচ্ছে তাহিম। তো আমি আপাতত হচ্ছে বিজ্ঞান ক্লাসেরটাই বলছি, কারণ ইংলিশেরটা তো আমি বলবো বা দেখছি, সবগুলাই দেখছি। তো ইংলিশটা ইংলিশ ক্লাসে বলবো। হ্যাঁ, আজকে হচ্ছে প্রথমে বিজ্ঞান ক্লাস হবে আর এরপরে ইংরেজি ক্লাস হবে, বুঝেছো? আমার কথা কি শোনা যায়? আমাকে ক্লিয়ার দেখা যায়? জি মিস। আচ্ছা, তো তাহলে আমরা বিজ্ঞান বই বের করি এখন। মিস হোমওয়ার্ক দিতে একটু দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, একটু দেরি হোক, এটা কম্প্রোমাইজ করা যায়, কিন্তু অনেকে তো হোমওয়ার্কই করেনি, তাদের কি বলবা বলো? মিস আমার জ্বর আসছিল, এর জন্য হোমওয়ার্কটা দিতে দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, তাও আমি দেখেছি, তাই বলি ক্লাসের আগে দেওয়া যাবে না, অ্যাটলিস্ট ক্লাসের 1 ঘন্টা আগে দিবা, বুঝেছো? জি মিস। আচ্ছা, সবাই ক্লাসের 1 ঘন্টা আগেই দিও, তোমাদের এতবার বললেও তোমরা হচ্ছে শুনবা না। তো তোমরা ক্লাসের 1 ঘন্টা আগে জমা দিবা। 1 ঘন্টার মানে মনে করো আমাদের 7টার মধ্যেই হচ্ছে জমা দেওয়ার ট্রাই করবা, বুঝছো? মিস আমি কি সবাই। লিভ নিব? আমি বিজ্ঞানে নেই, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, যারা বিজ্ঞানে নাও তারা লিভ নাও, বিজ্ঞানে নেই তারা হচ্ছে লিভ নাও। দেখবা বিজ্ঞান ক্লাস প্রথমে লেখা আছে, আমি যখন টেক্সট দেবো তখন আবার জয়েন করো। ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতদিন বিজ্ঞান পড়ছিলা? আমি যতদূর পড়াইছি তোমরা দেখেছিলা? জি মিস। আচ্ছা, তোমরা যারা 2 জন ফিল ইন দা ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান করেছো, হুম, তোমাদের 2 জনেরই সবগুলাই প্রায় হয়েছে, একটু মিস্টেক, তো আমি অ্যান্সার শিট দিয়ে দিব, দেখে মিলাই নিও। হ্যাঁ, খুব একটা মিস্টেক না, শুধু এক জায়গায় দেখলাম যে হচ্ছে তাহিমেরটা ঠিক আছে, বা 2 জনই হচ্ছে সুষম খাদ্যকে খাদ্য দিয়েছো, তো ওটা খাদ্য হিসেবেও ধরে, কিন্তু হাফ মার্ক দেবে, বুঝছো? তাই সুষম খাদ্যই দিতে হবে, আমি দেখাচ্ছি তোমাদের। এখানে আছে, এই যে, এই যে 9 নাম্বার দেখবা সুষম খাদ্য আছে, তোমাদের যার ভুল আছে সে একটু কারেকশন করে নিও, ঠিক আছে? মিস কয় নাম্বার? 9 নাম্বার। তাহিমের না সম্ভব, ও হ্যাঁ তাহিমেরই ভুল আছে, খাদ্য লিখেছো তুমি, ওখানে সুষম খাদ্য দিও। হুম। আর হচ্ছে আরিবা, তুমি লিখেছো হচ্ছে সুষম, তো সুষম খাদ্য হবে। হ্যাঁ, সুষম শুধু ইউজ হয় না, খাদ্য সহ থাকতে হবে। তো আমরা হচ্ছে গতকালকে কি করছিলাম, মানে খাদ্যের হচ্ছে পরিমাণ পড়বো, আজকে হচ্ছে পড়বো খাদ্যের পরিমাণ আর খাদ্য হচ্ছে সংরক্ষণ। তো পরিমাণের আগ পর্যন্ত গত ক্লাসে পড়ছিলাম, ওর মধ্যে কি তোমাদের কারো কোনো প্রবলেম আছে কি? দেখেছো? আছে কি কারোর কোনো প্রবলেম? না মিস। নো মিস। নো মিস। নো মিস। ওইটা বের করে রাখলাম। আচ্ছা, এখানে কেউ কি হচ্ছে বিজ্ঞান বাদে কি কেউ আর আসো? কেউ নাই না? আরিবা, দাঁড়াও আমি একটু চেক দিয়ে দিই। তোমাদের স্কুলের ক্লাস তো অফ হয়ে যাবে তাই না? টিচাররা কি বলছে কিছু?
নো মিস, আজকে বলেনি, মনে হয় কালকে বলতে পারে। অনলাইনে ক্লাস নেবে আবার। আমাদের দেশে জ্বালানি সংকট। বুঝছো? আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, তোমাদের কি কারো প্রবলেম আছে? আমি আবারও জিজ্ঞেস করছি, আছে কি? নো আয়ান, মিস। তুমি তো হচ্ছে বাসায় পড়েছো কিনা জানি না, কিন্তু খাদ্য অধ্যায়ে তোমার কি কোনো প্রবলেম আছে? নো মিস। আচ্ছা, তো তাহলে দেখো, আমরা গত ক্লাসে পড়ছিলাম 25 পৃষ্ঠা। 25 পৃষ্ঠা। এই যে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা পর্যন্ত, না? এখন নড়ে না। মিস আজকে 26 পৃষ্ঠা থেকে শুরু। হুম। তো আমরা হচ্ছে সময় মতো খাবার গ্রহণ, এটা পড়ছিলাম, পড়িনি তো? নো এই মিস, যে আবার এটা 25 পৃষ্ঠা। এখান থেকে শুরু করি, ঠিক আছে? তো দেখো, আমরা হচ্ছে খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি, কি কি খাবার আমাদের খেতে হবে, খাবারের পরিমাণ আমরা জেনেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। মানে খাবার তো আমরা গ্রহণ করব এবং ভালো খাবার খাবো, কিন্তু আমরা সারাদিন খাবো না, বা একবেলা খাবো না, আমাদের একটা সময় আছে। তো সময়টা কি? চলো আমরা পড়ে দেখি। দেখো, বলছে যে হচ্ছে সুস্থ থাকার জন্য শুধু সুষম এবং পুষ্টিকর খাবার খেলেই হবে না, বরং সেগুলো আমরা কখন খাই, কতক্ষণ পর পর খাই, দিনে কতবার খাই, সেটাও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই খাবার গ্রহণের কোনো নিয়ম মেনে চলি না। যখন মনে হয় তখন, অথবা এক এক দিন এক এক সময়ে খাবার খাই, আবার অনেকক্ষণ না খেয়ে থাকি। হ্যাঁ, তো এখানে হচ্ছে গুরুত্ব দেওয়া আছে, এটা আমরা একটু স্কিপ করলাম, আমরা এদিকে যাই। তো এখানে দেখো, এখানে হচ্ছে গুরুত্বগুলা দেওয়া আছে, যেগুলো আমরা গত ক্লাসে পড়ছি। হুম এটা একটা ছক দেওয়া আছে, তো ছকগুলো আমরা পরে করব রিভিশনের সময়। এবার বলছে মানে সারসংক্ষেপে কি, যে সুস্থ সুস্থ থাকতে হলে আমাদের সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি খাদ্যটা আমাদের সময় মতো, মানে সঠিক সময়ে খাদ্য গ্রহণ করাও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিদ্যালয়ে যেমন নির্দিষ্ট সময়সূচি থাকে, তেমনি খাদ্য গ্রহণেরও কি আছে, নির্দিষ্ট সময় আছে। তো নির্দিষ্ট সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করলে কি হয়, শরীর ভালো থাকে। হ্যাঁ, মনে করো তুমি সারাদিন খাওনি, রাত্রে খেয়েছো, তাহলে কি ক্লান্ত হয়ে যাবা। আবার তুমি হচ্ছে সকালের নাস্তা করোনি, দুপুরে খাইছো, তখনও তুমি টায়ার্ড হয়ে যাবা। তো এই সময় যেটা আছে সেটা আমরা আজকে পড়বো, দেখি কখন কিভাবে খাবার নিতে হয়। তো সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে আমরা আরো কিছু জানি। আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের উপাদান কি করে, কাজ করে। তো গবেষণায় প্রমাণিত হয়েছে, অপরিমিত অপরিমিত মানে কি, মানে হচ্ছে পরিমাণের বেশি বা কম, মানে পরিমাণবিহীন। আহ অপরিমিত মানে পরিমাণ, মানে পরিমাণে ছাড়া, মানে পরিমাণের বিপরীত যেটা আর কি। হ্যাঁ, সেটা অল্প হতে পারে, বেশি হতে পারে। এবং বিশৃঙ্খল খাদ্য অভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। হুম তো এটা কি হয়েছে, গবেষণায় দেখা গেছে। তো সময় মতো খাবার গ্রহণ না করলে গ্রহণ না সময় মতো খাবার গ্রহণ না করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। হ্যাঁ, এখানে গ্রহণ না করলে হবে, এখানে ভুল করছে, বুঝছো? তো আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও ভুল করেনি, আমি দেখতে মিস্টেক করছি। দেখো, গ্রহণ না করলে পাকস্থলীতে কি হয়, আলসার বা ক্ষত হয়। তোমরা কি আলসারের নাম শুনেছো? আলসার কিন্তু একটা এখন বর্তমান মানুষের কমন রোগ। ইয়েস মিস, নাম শুনেছি। হ্যাঁ, তো আলসারটা হচ্ছে ঘা। হ্যাঁ, যেমন মনে করো তোমার হাত কেটে গেলে ঘা হবে, বা একটা ফুসকুড়ি ওঠে, মানে ঘা বলতে আমরা যেটা বুঝি,
যে হচ্ছে মানে ক্ষত আর কি, সেই ক্ষতটা পেটের মধ্যে হয়, বুঝছো? তখন সেটা কি, পাকস্থলীতে যে ক্ষতটা হয় সেটাকে আমরা আলসার বলি। এটা সেম অ্যাজ মনে করো তোমার হাতে বা পায়ে যে কোনো ক্ষত হতে পারে সেরকমই, কিন্তু পেটের মধ্যে। কিন্তু পেটের মধ্যে তো আর আমাদের ত্বকটা স্বাভাবিক না, তাই না? ত্বকটা আমাদের কেমন, মানে ভিতরের ওটা অভ্যন্তরীণ গঠন, তো ওটা অন্যরকম। ওইখানে একটা ক্ষত মানে বিশাল, মানে অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, ওটা হচ্ছে ওখান থেকে আমাদের দূরে থাকতে হবে। তো বদহজম কি হয়, আলসার হয়, বদহজম হয়, ওজন হ্রাস বা বৃদ্ধি, মানে ওজন বৃদ্ধিও পেতে পারে আবার কমেও যেতে পারে। হ্রাস অর্থ হচ্ছে কমা, আর বৃদ্ধি মানে তো বাড়া। তো ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। সঠিক সময়ে খাবার খেলে শরীর কি থাকে, শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। মানে দেখো, তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমার মাথাও কাজ করবে। মানে অনেক সময় দেখবা যে তোমরা বলো না যে ক্ষুধাতে মাথা গরম হয়ে গেছে, মানে মাথায় কাজ করছে না, উল্টাপাল্টা কাজ করে এরকম। তো শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। প্রতিদিন সকাল 8টার মধ্যে আমাদের সকালের খাবার খেয়ে নেওয়া ভালো। তাহলে সকালের খাবার আমাদের কখন খেতে হবে 8টায়, বলো? সকাল 8টায়। 8টায়। প্রতিদিন সকাল 8টায়, 8টার মধ্যে আমাদের সকালের খাবার খেতে হবে। তাহলে আমরা একটা সকালের পারফেক্ট টাইম পেয়ে গেছি কি, যে এগুলা কিন্তু তোমাদের এমনি এমনি কেউ বলে না, এগুলা হচ্ছে মানে অনেক পরিসংখ্যানের মাধ্যমে এগুলা মানে থিসিস করে তোমাদের বলে, হ্যাঁ, পর্যবেক্ষণ করে যারা স্বাস্থ্যবিদ আছে, হ্যাঁ, যারা পুষ্টিবিদ আছে তারা। তো এইটা তোমাদের বইয়ে দেওয়ার কারণ এটাই যে তোমরা যাতে বোঝো যে আসলে কখন কোন খাবার খেতে হয়। আমরা কিন্তু অনেকেই জানি সকালের খাবার বলতে দেখবা গ্রামে তো ভোরে ওঠে, তো অনেকেই জানতে পারে 6টা। আবার আমরা শহরে একটু দেরি করে যারা উঠি তারা হচ্ছে ভাবতে পারে 10টা, কিন্তু না, প্রতিদিন সকাল 8টার মধ্যে আমাদের কি সকালের খাবার খেয়ে নেওয়া ভালো। আর দুপুরের খাবার গ্রহণের সঠিক বেলা হচ্ছে 12:30 থেকে 1টা, তাই না? দুপুর 12:30 থেকে 1টা। এবার সকালের নাস্তা মোটামুটি পেট পেট ভরে খেলে দুপুরের খাবারটা মাঝামাঝি পরিমাণে হওয়া উচিত। তো এখানে দেখো, মানে আমাদের এটা একটু, আমরা যদি ইসলাম মেনে চলি তাহলে কিন্তু এগুলো আমাদের খুব ভালো মতো আমরা মেনটেন করতে পারবো। সকালে উঠে তুমি নামাজ পড়বা, পড়াশোনা করবা, দেখবা 8টার মধ্যে তোমার ক্ষুধা লেগে যাবে অটোমেটিক। তখন কি করবা, তোমরা হচ্ছে সকালের নাস্তা করে ফেলবা। এবার দুপুরে যখন মানে নামাজ পড়বা 1টার দিকে, হুম, মানে জোহরের, তো তার আগে খাওয়া উচিত না, এর পরে খেলেই হবে, মানে 1টার একটু পরে খেলেই হবে। তো এখানে হচ্ছে এভারেজ একটা টাইম দিয়ে দিছে 12টা থেকে 1টা। তাহলে দুপুরের খাবার আমরা কখন খাবো, এটা যদি এক্সামে আসে তখন লিখবা হচ্ছে বেলা 12:30 থেকে 1টা। বুঝতে পেরেছো সবাই? জি মিস। এবার দেখো বলছে রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলা ভালো। সন্ধ্যা 7টা, রাতের খাবার কখন খেয়ে ফেলা ভালো, সন্ধ্যা 7টা। আচ্ছা, কেন? দেরিতে রাতের খাবার গ্রহণ করলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কোনো কারণে এই সময়ের মধ্যে খাওয়া সম্ভব না হলে অন্তত ঘুমানোর ঘন্টা 3 আগে রাতের খাবার গ্রহণ করা উচিত। মানে এখানে বলছে যে 7টার দিকে। এখন মনে করো আমার কথাই ভাবো, আমি তো 11টার আগে ঘুমাইতে পারি না, তাই না? তো তো আমি 7টার দিকে খাইলে আমার অটোমেটিক ক্ষুধা লেগে যায়, কারণ আমার 7টা থেকেই মনে করো ক্লাস শুরু হয়। তো এত কথা বলে আমার তো ক্ষুধা লেগে যাবে। তো তাদের জন্য কি করা আছে, যে ঘন্টা 3 আগে যদি আমি 11টায় ঘুমাই তাহলে 10টা, 9টা, 8টায় খেয়ে ফেলতে হবে। বুঝতে পেরেছো? তো মানে যারা হচ্ছে একটু লেটে ঘুমায় তাদের হচ্ছে 3 ঘন্টা আগে খাবার গ্রহণ করা উচিত। তো রাতে সহজপাচ্য খাবার খাওয়া ভালো, মানে নরম খাবার যেগুলো সহজে হজম হয়, হ্যাঁ, খুব একটা হার্ড খাবার খাওয়া যাবে না। তো খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, এটাও কিন্তু তোমাদের এমসিকিউ তে আসবে। এবং এটা তোমাদের জানতে হবে যে আমরা একটা খাবার খাচ্ছি সেটা আমাদের পেটে হজম হতে কয় ঘন্টা সময় লাগে, তাই না? এটা তো অনেক মজার জিনিস। আমরা যদি জানি তো আমরা নিজেদের স্বাস্থ্য নিয়ে আমরা কি হব, নিজেরাই হচ্ছে সচেতন হব, তাই না? তাহলে খাবার খাবার আমরা এখানে কি কি শিখছি দেখো, প্রতিদিন সকালে কখন খাবার খাবো, দুপুরে কখন খাবার খাবো, রাত্রে কখন খাবার খাবো, আর হচ্ছে ঘুমানোর কত ঘন্টা আগে খাবার খেতে হবে, আবার খাবার হজম হতে কত সময় লাগে।
ঠিক আছে? তো এগুলো আমরা এখানে পড়ে দেখলাম। এবার দেখি কি আছে। এজন্য প্রতিবেলার খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে 4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। এতে হজম ভালো হয়, পরিপাক তন্ত্র সুস্থ ও কর্মক্ষম থাকে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। পরিপাক তন্ত্র বলতে মনে করো তুমি যে খাবারটা খাবা সেটা হচ্ছে হজম করে যেই তন্ত্র বা অন্ত্র বা তন্ত্র অন্ত্র, এগুলা তোমরা পড়বা হচ্ছে 6-7 পেয়ে যাবা। এক কথা হচ্ছে ওটা শরীরের যে অংশ, হ্যাঁ, মনে করো আমরা খাই, মুখ আমাদের একটা শরীরের অংশ, সেরকম পরিপাক তন্ত্র যেটা আমাদের খাদ্য হজমে সাহায্য করে। তো তাহলে আমরা যদি একটু শর্টে বলি তাহলে দেখো এখানে বলছে যে হচ্ছে প্রতিদিন সকাল 8টার মধ্যে আমরা খাবার খেয়ে নিব, দুপুরের খাবার খাবো দুপুর 12:30 থেকে 1টা, রাত্রের খাবার খাবো সন্ধ্যা 7টার মধ্যে অথবা ঘুমানো 3 ঘন্টা আগে। আর খাবার হজম হতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। আর অন্তত যে কোনো খাবার, 2টা খাবারের মাঝে কয় ঘন্টা বিরতি দিতে হবে? 4 ঘন্টা। তাহলে মনে থাকবে এগুলো তোমাদের? জি মিস। তো এখানে হচ্ছে নিয়মিত আর অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব লেখা আছে। আমরা আগে পড়ে নিই, তারপর ওইগুলা দেখবো, দেখে তারপরে হচ্ছে অধ্যায় শেষ করব। আমরা আগে হচ্ছে জেনে নিই, হ্যাঁ, তারপর দেখবা যে এই কাজগুলা করতে ইজি হবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো বলছে খাদ্য সংরক্ষণ। আচ্ছা, সংরক্ষণটা কি? সংরক্ষণ হচ্ছে সংরক্ষণ মানে মনে করো কোনো কিছু কিভাবে ভালো রাখা যায়, হ্যাঁ, মানে দীর্ঘদিন রাখা যায় বা কিছুদিন রাখা যায়, মানে কোনো কিছুর স্বাদ গুণাগুণটা অক্ষুণ্ণ রাখতে হবে, হ্যাঁ, যাতে পচে না যায়। তো এখানে কিছু প্রক্রিয়া অবলম্বন করে সবাই। তো এখানে সংরক্ষণ বলতে তুমি অনেক কিছু সংরক্ষণ বুঝে মানে করতে পারো। মনে করো তুমি একটা পড়ছো, একটা মানে এখান থেকে পড়ছো, হ্যাঁ, তুমি যে জ্ঞান অর্জন করছো সেই জ্ঞানটাও তুমি কিন্তু সংরক্ষণ করছো কিভাবে? তুমি মনে রাখার মাধ্যমে। সেম যে কোনো জিনিসই তুমি ড্রেস সংরক্ষণ করতে চাইলে কোথায় রাখে? দেখবা যে আমাদের মায়েরা আলমারিতে রাখে, তাই না, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, যাতে ওটা নষ্ট না হয়ে যায়, কোনো ফাঙ্গাস না পড়ে বা কোনো পোকা কেটে না দেয়। সেম আমাদের খাদ্য সংরক্ষণ করা যায়, মানে জমিয়ে রাখা যায়। তো কিভাবে? সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর বা সব সময় পাই না, হ্যাঁ, মানে আমাদের সিজনাল সবজি, সিজনাল ফলমূল এগুলা থাকে। কিছু খাদ্য শীতকালে, কিছু খাদ্য গ্রীষ্মকালে, আবার কিছু 12 মাসেই পাওয়া যায়, হ্যাঁ। তো খাদ্যদ্রব্য পচনশীল হওয়ায় সহজে নষ্ট হয়ে যায়, তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন। কি করা প্রয়োজন? সংরক্ষণ মানে জমিয়ে রাখা প্রয়োজন একটা নির্দিষ্ট উপায়ে। তো সংরক্ষণ কাকে বলে দেখি। জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। তাহলে খাদ্য সংরক্ষণ কি? জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ আর গুণাগুণ কি অক্ষুণ্ণ রাখার যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেটাই কি? সেটাই হচ্ছে খাদ্য সংরক্ষণ। তো বুঝেছো খাদ্য সংরক্ষণটা কি? জি মিস। বাকিরা মিস আরেকবার করছি। আরেকবার পড়াই দিব না? আচ্ছা, দেখো এখানে বলছে যে আমরা সংরক্ষণ বলতে কি বোঝাই, মানে দীর্ঘদিন একটা জিনিসকে রাখা। মনে করো তুমি ড্রেস রাখবা, তাহলে তোমার মা বা তুমি কি করো? সুন্দর করে ওয়াশ করে সেটা আয়রন করো বা সুন্দর করে ধুয়ে ভাঁজ করে আলমারিতে রেখে দাও। সেম আমাদের খাবারও, কিছু কিছু খাবার আমরা সবসময় পাই না, তাই কি করব? সংরক্ষণ করে রাখবো বা জমিয়ে রাখবো। তো সেটা কিভাবে বা জমিয়ে রাখার প্রক্রিয়াটা কি? তো যে প্রক্রিয়াটা আমরা হচ্ছে এখানে অনেকগুলো প্রক্রিয়া আছে। তো যেই প্রক্রিয়ায় খাদ্যটা আমরা হচ্ছে খাদ্যর মানে সংক্রমণ আর পচন রোধ করে ওর গুণাগুণ অক্ষুণ্ণ রেখে যে প্রক্রিয়ায় খাদ্যটা রাখি, এক কথা জমা রাখি, সেটাকে বলে খাদ্য সংরক্ষণ। তো এইখানে দেখো হচ্ছে সুন্দর মতো সংজ্ঞা দেওয়া আছে যে জীবাণুর সংক্রমণ। জীবাণুর সংক্রমণ বলতে কি? জীবাণুর আক্রমণ মানে যে কোনো একটা পোকা লাগার কথা বলছে। পচন রোধ, পচন রোধ বলতে কি? দেখো কিছু কিছু সবজি, যেমন মিষ্টি কুমড়া, তুমি বাইরে বেশি দিন রেখে দিবা, মানে কেটে রেখে দিবা, তখন দেখবা ওটা পচে যায়। তো পচন রোধ করে কি করে? খাদ্যের স্বাদ আর গুণাগুণ, স্বাদ মানে যে টেস্টটা আছে সেটা,
আর গুণাগুণ মানে ওর পুষ্টিগুণ বোঝাচ্ছে। অক্ষুণ্ণ রাখার যে প্রক্রিয়ায় তাকে কি বলে? খাদ্য সংরক্ষণ। তো এটাই হচ্ছে খাদ্য সংরক্ষণ, মানে এই প্রক্রিয়াটাকেই কি বলে? খাদ্য সংরক্ষণ। আমরা এখানে অনেকগুলা প্রক্রিয়া আছে, দেখি এখানে কি কি হচ্ছে প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে সেটা আমরা নিচে দেখব। তো তুমি কি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, তো এবার দেখো এখানেও কাজ আছে, তো আমি বলছি কাজটা আমরা একটু পরে দেখবো। তো এখানে দেখো সারসংক্ষেপে কি বলছে? খাদ্যের বৈশিষ্ট্য ও গুণাগুণের গুণগত মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়। খাদ্যের বৈশিষ্ট্য আর কি গুণগত যে মানটা সেটা ঠিক রেখে, মানে খাদ্যের যেই অরিজিনাল ফ্লেভার বলো, যে স্বাদ গন্ধ বলো, সেগুলা কি অক্ষুণ্ণ রাখা, মানে ওটার কোনো মানে চেঞ্জ হবে না, ঠিক আছে, বা বাজে কোনো ভাব আসবে না। যেমন শুকিয়ে, শুকিয়ে বলতে কি রোদ্রে রেখে, হ্যাঁ, যেমন দেখবা যে আহ ডাল অনেকদিন শুকায় রাখবা, সেটা আর পোকা লাগবে না, বা টেস্টও চেঞ্জ হবে না, বা পচে যাবে না। আবার ফ্রিজে রেখে, যেটা আমাদের এখন বর্তমান সবার জীবনে আছে, যে কোনো খাবার ফ্রিজে রাখলেই ওটা থাকে। যেমন নর্মাল ফ্রিজে যে নর্মাল চেম্বার আছে, সেখানে তুমি যদি রান্না করা বা হচ্ছে যে কোনো সবজি রাখো, সবজি হচ্ছে আমি দেখেছি যে সর্বোচ্চ 7 থেকে 15 দিন পর্যন্ত থাকে। আর রান্না করা খাবার হচ্ছে 3 থেকে 5 দিন, এতটুকুই থাকে। আর হচ্ছে যদি তুমি ডিপ চেম্বারে চলে যাও, তখন তোমার ওইটা বছরের পর বছর থাকে। তবে একটা হচ্ছে সার্টেন টাইম আছে, যেমন 3 মাস, 1 মাস, 2 মাস, এর মধ্যে যদি যে কোনো খাবার খাও, মানে ডিপে রেখে দাও, তো সেটা খাইলে তার গুণাগুণ ঠিক থাকে। একটা টাইম ডিউরেশন আছে, হ্যাঁ, প্রত্যেকটা ফ্রিজের গায়ে দেখবা লেখা আছে, একটা ম্যানুয়াল থাকে, সেখানে লেখা থাকে। তো ফ্রিজে রেখেও আমরা কি করতে পারি? খাদ্য সংরক্ষণ করতে পারি। মনে করো একটা খাবার আহ তুমি 3 মাস রাখছো, যেমন কুরবানির মাংস রাখে সবাই, তারপর মাছ কেটে রাখি আমরা যারা মানে আমাদের যাদের মায়েরা চাকরি করে, তারা কি করে? অনেক মাছ কেটে রেখে দেয়, তো এটা তো আমাদের জন্য অনেক হেল্প হয়। তো ফ্রিজে রেখে আমরা এভাবেই কি, বর্তমানে তো সবার ঘরে ফ্রিজ আছে, তো এভাবেই কি করতে পারি? সংরক্ষণ করতে পারি খাবার। এরপরে বলছে লবণ দিয়ে, যেটা আমি গত ক্লাসে বলছিলাম, যে তুমি যে কোনো মাছে লবণ দিবা, 1 রাত পর্যন্ত ভালো থাকবে, ওটা পচবে না, কোনো টেস্ট বারও চেঞ্জ হবে না। এর ফলে খাদ্য বিষক্রিয়া মুক্ত ও নিরাপদ থাকে। কি থাকে? নিরাপদ থাকে আর বিষক্রিয়া মুক্ত থাকে, যদি সংরক্ষণের পদ্ধতিটা তোমার ঠিক থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমরা ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি ফসল যেমন গুদাম বা হিমাগারে হিমাগারে কি করি? রেখে সংরক্ষণ করে থাকি। আচ্ছা, হিমাগারটা হলো একটা হচ্ছে গুদাম ঘরের মতো, যেখানে মনে করো ফসল ওয়াইজ ওখানে ওয়েদার থাকে। দেখবা যে হচ্ছে যেমন পেঁয়াজ, আলু, এগুলা একটু অন্ধকার, অন্ধকার জায়গা লাগে। আর ওই অন্ধকারে মানে ওটা একটু গরম ভাব থাকা লাগে, ঠিক আছে, খুব একটা ঠান্ডা না, খুব একটা গরম না, একদম যে গরম সেরকম না, মানে একটা মিনিমাল। যেমন মনে করো গ্রামের যাদের বাড়ি তারা চিনবা, ঘরের যে চাতাল ওর উপরে রাখেও, যারা কৃষক আছে তারা আলু সংরক্ষণ করে রাখে, পেঁয়াজ সংরক্ষণ করে রাখে। দেখেছো কখনো তোমরা? তোমরা কি কেউ কখনো দেখেছো এগুলা সংরক্ষণ করা? বলো। জি মিস। আবার মনে করো, আচ্ছা তোমরা এখন দেখতে পাবা না, এখনকার বাচ্চা কাচ্চা ওই রকম দেখেনি, তবে আমরা দেখেছি, আমার আব্বু আম্মু রাখতো। আবার এই যে বলছে যে হচ্ছে এই যে এখানে দেখো, এই যে এটা মাটির কলসের মতো যেটা দেখতে পাচ্ছো, এরকম এটা আমাদের বাসায় এখনো আছে। তো এর মধ্যে কিন্তু এখনো ধান, মানে আমাদের ধান রাখে, এখনো তো রাখে না, তবে এখন হচ্ছে এই যে গুঁড়া টুড়া রাখে, তবে আগে ধান রাখতো, বড় বড় ছিল, আমার দাদিদের অনেক বড় বড় ছিল, ওইটাতে ধান থাকতো। তারপর হচ্ছে গোলা ছিল, হ্যাঁ, গোলা বলতে তোমরা ওটাকে কি বলো? ধানের যেটা গোলা, মানে বড় একটা জায়গা, ওখানে শুধু ধানই থাকতো। আর মাঝে মাঝে চেক দেওয়া হতো, ইঁদুরের বিষ নিচে দিয়ে রাখতো যাতে ইঁদুর খেয়ে না ফেলে, হ্যাঁ, ওটা মাটির তৈরি ছিল। কিন্তু আমরা এগুলা তো এখন দেখতে পাই না, এখন আমাদের মায়েরা যেটা করে, এই যে এরকম বক্সে দেখবা সংরক্ষণ করে, বিভিন্ন শেপের বক্সে, তাই না? এটা তো তোমরা দেখেছো, দেখেছো? জি মিস।
এরকম বড় বড় জারে দেখবা তোমার মারা, বা আমি নিজেও রাখি ডাল চাল, হ্যাঁ, যা মন চায় সেটা। তো এগুলা যদি রাখো, তো রাখার আগে যদি তোমার মায়েরা বা আমরা, তোমাদেরও এটা তো জানা প্রয়োজন, যদি একটু রোদে শুকায় রাখো তাহলে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে, পোকাও লাগে না। তো দেখো এখানে বলছে রোদে অথবা ড্রায়ারে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রচলিত পদ্ধতি। আমার এখানে দূর থেকে ডিসপ্লে ছোট দেখায়, এই জন্য মাঝে মাঝে আকার ওকার বাদ চলে যায়, বুঝছো? আচ্ছা, একটু বড় করে নি। এখানে ড্রায়ার বলতে কি বোঝো? তোমরা যেমন হেয়ার ড্রায়ার বোঝো না, সেরকম মনে করো অনেক সময় খাদ্যশস্য শুকানোর জন্য বিভিন্ন ড্রায়ার ব্যবহার করা হয়। তো এখানে ড্রায়ার বলতে তুমি ফ্যানও বলতে পারো। দেখবা যে আগে আমি আমার আম্মুকে দেখতাম যে ধান সিদ্ধ করতো, হ্যাঁ, এখনো করে। তো ধান সিদ্ধ করে ওইটা যখন বৃষ্টির সময় হতো তখন কি করতো, ওটা তো শুকাইতো না, তখন ফ্যানের নিচে রেখে দিত। হ্যাঁ, তো ওইখানে ফ্যান কিন্তু ড্রায়ার হিসেবে ব্যবহার হয়। ড্রায়ার মানে কি, যেটা শুকায়, মানে শুকানোর যন্ত্র। হেয়ার ড্রায়ার যেমন চুল শুকায়, সেম যে কোনো ফ্যানই তোমার হচ্ছে ড্রায়ারের কাজ করতে পারে। তো শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি কি প্রচলিত পদ্ধতি, বা প্রচলিত পদ্ধতি বলতে বোঝে মানে সাধারণ একটা পদ্ধতি বোঝায়, হ্যাঁ, যে এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল চলে সব সময়। তো এরপর দেখো কি বলে, বলছে যে হচ্ছে খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণের জন্য অনেক প্রকার খাদ্য আমরা শুকিয়ে সংরক্ষণ করি, যেমন ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, মাছ ইত্যাদি। এখানে কিন্তু দেখো মাছ, হ্যাঁ, ধান, সরিষা, গম, ভুট্টা এগুলো তো শুকনা, এগুলো তো আমরা শুকাই, কিন্তু মাছও শুকায়, শুকিয়ে কি করে, শুটকি করে। হ্যাঁ, এইভাবে শুকিয়ে কি করে, সংরক্ষণ করে। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা যেমন মনে করো তোমার এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলা কি তেজপাতা, এগুলা কিন্তু শুকিয়ে সংরক্ষণ করা হয়। হ্যাঁ, এগুলাকে এগুলাতে কিন্তু মেডিসিন দেওয়া হয় না কোনো, এগুলা রোদই এনাফ এদের সংরক্ষণের জন্য। এবার বলছে শিমের বিচি, কাঁচা আম, বরই আহ রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। হ্যাঁ, বড়ই যে আচার বা শুকনা বড়ই, যেটা অনেক সময় দেখবা তোমরা বোরহানিতে ইউজ হয়, তারপর হচ্ছে যে গ্রিলের সসে ইউজ হয়, শুকনা বড়ই, শুকনা মিষ্টি বড়ই। হ্যাঁ, তো এগুলো শুকায় রাখি, আমরা নিজেরাও রাখি। কাঁচা আম রাখি যাতে হলো সেটা কি হয়, ডালে ব্যবহার করা হয়, সারা বছর যাতে ডাল খাওয়াতে পারে, আম ডাল। তোমরা কি খাও আম ডাল? সবাই খাও? হ্যাঁ, তো দেখবা যে আমাদের মায়েরা হচ্ছে আম কেটে রাখে ফ্রিজে, আবার হচ্ছে শুকায়ও রাখে অনেকে। তো এক্ষেত্রে বীজ শুকানোর পর সাধারণত তাপমাত্রা ঠান্ডা করে রাখা হয়, শুকনো ও বায়ু রোধী পাত্র ব্যবহার করা হয়। শুকনো বায়ুরোধী মানে দেখবা যে আমরা যখন শুকাবো, তারপর মানে কোনো বাতাস ঢুকতে দেওয়া যাবে না, বা হচ্ছে ফাটা কোনো বয়াম বা জারে রাখা যাবে না। কি করতে হবে, একটা টাইট জারে রাখতে হয়। এখন তো আমরা এয়ার টাইট যে জারগুলা পাই সেগুলাতে রাখি। তারপর কাঁচের জার, সবসময় তোমার মায়েদের বলবা কাঁচের জার ইউজ করতে। তো কাঁচের জার প্লাস্টিকের থেকে ভালো। পাত্রের মুখ কাপড় বা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়, এটা আমাদের আগে করতো। হ্যাঁ, আমরা তো এখন এমনি এয়ার টাইট পেয়ে যাই, ওখানে হচ্ছে এয়ার টাইটের একটা রাবার বা গ্যাসকেট দেওয়া থাকে। তো আগে তো এটা ছিল না, আগেকার মানুষ কি করতো, এই যে মুখ এইভাবে বাঁধতো, হ্যাঁ, এভাবে বেঁধে রাখতো। মিস এটা কি মাটি না কাপড় দিয়ে বাঁধা? এটা হচ্ছে মাটির তৈরি, হ্যাঁ, আর এটা হচ্ছে কাপড় দিয়ে বাঁধা। মানে মাটির তৈরি, এটা কলসের মতো। হ্যাঁ, এটা তুমি হচ্ছে এই কাপড়টুকু বাদ দাও, এই বাকিটা হচ্ছে মাটির, কিন্তু এটা হলো কাপড় দিয়ে বাঁধা, কারণ ওইখানে তো এয়ার টাইট কোনো ঢাকনা পাওয়া যেত না ওই সময়। মানে আমরা যখন অনেক ছোট ছিলাম, আমরা হচ্ছে ঢাকনালা দেখছি, কিন্তু আমরাও দেখেছি এটা, হ্যাঁ, কাপড় দিয়ে বেঁধে রাখতে। আর মায়েরা, আমার আম্মুরা যেমন চেক করতো যে কখনো ইঁদুর কেটে দিচ্ছে কিনা। তো ইঁদুরের প্রাদুর্ভাব তখন খুব ভালো ছিল, মানে বেশি ছিল আর কি। তো বায়ুরোধী পাত্র তখন ছিল না, তাই মুখটা কি করতো, এই যে কাপড় দিয়ে বা মাটি দিয়ে বন্ধ করে দিত। এবার দেখো বলছে ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ, যেটা আমরা একটু আগে বললাম। তো এই যে ফ্রিজ, এখানে একটা রেফ্রিজারেটর। ফ্রিজের হচ্ছে পূর্ণরূপ কিন্তু রেফ্রিজারেটর, অর্থ হচ্ছে যেটাকে ফ্রিজ বলি সেটাই।
তো সাধারণ তাপমাত্রা ও পরিবেশে মাছ মাংস সবজি ফল ইত্যাদি খুব দ্রুত পচে যায়। মানে সাধারণ যেটা নর্মাল ওয়েদার, তুমি আমি যেটাতে সার্ভাইভ করতে পারি সেটাতে কি হয়, দ্রুত পচে যায়। এসব খাদ্য ফ্রিজ বা হিমাগার, হিমাগার মানে কি, যে ফ্রিজের ভিতরে যে ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা আবহাওয়া, সেখানে রেখে সহজেই সংরক্ষণ করা যায়। কি করে? সহজে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আচ্ছা, তোমরা কি ক্লাসে আসো না ঘুমাই গেছো? আছি মিস। আচ্ছা, রেসপন্স করো। হ্যাঁ, তাহলে আমারও ক্লাস নিতে ভালো লাগবে। আয়ান চলে গেল কেন বুঝলাম না। তো এখানে দেখো বলছে বাড়িতে সাধারণত 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। কি? এই যে খাবারগুলা কত ডিগ্রি, তাহলে আমরা কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ফ্রিজে যে খাবারগুলো সংরক্ষণ করি, তোমরা এখন তোমাদের মাকে বলতে পারবা যে সেখানে তাপমাত্রা কত থাকে। দেখবো আমরা আসলে অনেকেই জানি না সেখানে তাপমাত্রা থাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তোমার নর্মাল চেম্বারে থাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যখন ডিপে যাবা তখন -18 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাতে আমাদের বেঁচে থাকাই সম্ভব না। হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে ফ্রিজের মতো অত ঠান্ডা সহ্য করতে পারি। ফ্রিজের একটু বরফের একটা হচ্ছে বরফের কিউব ধরবা, তাই দেখবা হাত ঠান্ডা হয়ে যায়, হয় না? ঠান্ডা হয়ে যায় না হাত? ইয়েস জি মিস। মিস। একটু পরে জ্বালা পোড়া শুরু করে। তাই আমাদের ওইটা হচ্ছে আমাদের জন্য না। এখন বলছে এই তাপমাত্রায় খাদ্য পচনকারী অণুজীবগুলো কি থাকে, নিষ্ক্রিয় থাকে। মানে যেই অণুজীব বা যেই জীব, এগুলা কিন্তু জীব, এক ধরনের ব্যাকটেরিয়া, বুঝছো? তো সেগুলা কি হয়, নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয় মানে কি, মানে স্থির থাকে, ওটা বাড়েও না কমেও না, বুঝছো? তো ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না এবং কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। বাণিজ্যিকভাবে হিমাগারে আলু, গাজর, মটরশুঁটি ও বিভিন্ন ধরনের মাছ বছর ব্যাপী সংরক্ষণ করা হয়। এখন আমি একটা জিনিস বলি, তোমরা কখনো দেখেছো কিনা জানি না, যারা জাহাজে মাছ ধরে, তোমরা অনেকেই সাগরের সমুদ্রের মাছ খেয়েছো, খাওনি? জি মিস। হ্যাঁ। তো ওইখানে দেখবা যে ওরা কিন্তু জাহাজে করে মাছ ধরে, যারা জেলে আছে। হ্যাঁ, আহ, আর ওইখানকার জেলেগুলা এক্সপার্ট, মানে মনে করো ওরা হচ্ছে মাছ ধরার ওপর প্রশিক্ষণ নেওয়া, বুঝছো? তো ওরা কিন্তু হিউজ পরিমাণে মাছ ধরে। আচ্ছা, ওই মাছ যখন মনে করো ভূমধ্য সাগরে ধরলো বা একটা সমুদ্রের মধ্যে ধরলো, ধরার পরে ওই মাছ আস্তে আস্তে পচে যাবে না? বলো। জি মিস। কিন্তু পচে না। কেন পচে না জানো? কারণ ওইখানে হচ্ছে আম, অনেক বড় হিমাগার আছে বা অনেক বড় ফ্রিজ আছে। মানে ওইখানে জাহাজগুলা এত বড় বড় হয় যে দেখবা যে ইউটিউবে ভিডিও দেখতে পাবা, তোমরা চাইলে দেখে সার্চ দিয়ে দেখবা যে 2 তলা 3 তলা সমান, মানে রুমটা শুধু ফ্রিজ। মানে ওখানে ফ্রিজ, ওখানে ওরা মাছগুলা এনে ওখানে ঢেলে দেয়, মানে উপর থেকে নিচে ঢেলে দেয়, ওই মাছগুলো ওখানে পড়ে থাকে। তারপর যখন ওরা নির্দিষ্ট স্থানে পৌঁছায় যায়, মনে করো আমাদের বঙ্গোপসাগরে কেউ মাছ ধরছে, কিন্তু 5 দিন লাগবে আমাদের বাংলাদেশে তার আসতে, মানে ভূমধ্যসাগরে আছে, তখন কি করবে? সে 5 দিন ওই ফ্রিজ, মানে বড় যে ফ্রিজটা বা একটা বিল্ডিং এর সমান, মানে দোতলা বিল্ডিং এর সমান, জাহাজ কিন্তু অনেক বড় বড় হয়। তো ওইখান থেকে মাছগুলা কি করবে, আসবে, তাই না? তখন হচ্ছে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পরে আনলোড করবে। তো এইভাবে কিন্তু মাছগুলো আসে। এই জন্য দেখবা যে কখনো যেমন ইলিশ মাছ তাও দেখা যায়, কিন্তু আমি আমি কখনো দেখিনি। কখনো তাজা থাকে না, কারণ ওটা সাগরের মাছ বা সমুদ্রের মাছ। আবার হচ্ছে সাগর সমুদ্রের মাছ কখনো তাজা দেখবা না, ওরা মরে যায়। কিন্তু ওরা হচ্ছে প্রপার কি হয়, সংরক্ষণের ফলে তোমাদের হাতে এসে পৌঁছায়। বুঝেছো? তাহলে হিমাগারে কিভাবে মাছ খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়, এটা ক্লিয়ার? জি মিস। ইয়েস মিস। আচ্ছা, এবার দেখো বলছে কিউরিং। আচ্ছা, কিউরিংটা কি? কোন খাদ্যকে লবণ বা এর দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। আচ্ছা, এই যে ইলিশ আমরা ধরে এনে অনেকের খুব পছন্দ, তো সেই ইলিশ যাদের অনেক পছন্দ তাদের যদি, তারা কি করে, লবণ মাখায়, মাখানোর পরে শুকায়, এটাকে বলে কিউরিং। বুঝেছো? তো আবার দেখবা যে অনেকে আচার, যেটা আমরা দেখবা যে এখন কাঁচা আমের যে এখন না, মানে এখন অনেকে খায়, এটা বলতে চাচ্ছি যে
কাঁচা আম শুধু স্লাইস করে, ওরা কিন্তু কোনো জ্বালায় না, পরে লবণ দিয়ে তেল দিয়ে রেখে দেয়, দীর্ঘদিন কিন্তু থাকে। এই প্রক্রিয়াটাকে কি বলে? কিউরিং বলে। তো যখন ফ্রিজের প্রচলন ছিল না তখন কিউরিং এ খাদ্য সংরক্ষণ খুবই জনপ্রিয় পদ্ধতি ছিল। মানে যখন ফ্রিজ ছিল না তখন এই কিউরিং পদ্ধতিতে অনেকেই খাইতো, বুঝছো, অনেক খাবার রাখতো, সংরক্ষণ করে রাখতো। তো একসময় দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, তখন লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো, যখন আমাদের কি ছিল না, ফ্রিজ ছিল না। এই পদ্ধতিতে মাংস ও বিভিন্ন ফলমূল সবজি সংরক্ষণও করা যায়। এবার আসো হচ্ছে আচার ও জ্যাম জেলি। আমরা যে আচার খাই, জ্যাম জেলি যেটা রুটির সাথে খাই, হ্যাঁ, তো এটা নিয়ে কি বলে দেখি। বলছে যখন কোনো খাদ্যকে ফল ও সবজি সাধারণত লবণ বা চিনি, সরিষার তেল, ভিনেগার, মশলা ব্যবহার করে সংরক্ষণ করে প্রস্তুত করা হয় তাকে আচার বলে। আচ্ছা, এখানে আচারের সংজ্ঞা দিয়ে দিছে। তো আচার আসলে আমরা বাসায় কিভাবে বানাই এটা বললে হয়ে গেল। যে যখন কোনো খাদ্যকে সবজি বা ফল, মানে আমরা আচার কিসের কিসের খাই বলো তো? জলপাইয়ের আচার খাই, আমের আচার খাই, তেঁতুলের আচার খাই, তাই না? এগুলা কিন্তু ফল বা সবজির মধ্যে পড়ে। তো এইগুলাকে কি করতে হবে? লবণ বা চিনি দিতে হবে, সরিষার তেল, ভিনেগার আর মশলা ব্যবহার, মানে যেটা তোমার ভালো লাগে সেটা ব্যবহার করে, যেটা দীর্ঘদিন সংরক্ষণ করে। আচার মানুষ কেন বানায়? অনেক দিন ধরে খাওয়ার জন্য, তাই না? তো এটাকে কি বলে? আচার বলে। যেমন, হ্যাঁ, তো এই জন্য যেমন বলে আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, লেবু ইত্যাদির আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এগুলা সবগুলার আচারই খেয়েছি, আমি কখনো লেবুর আচার খাইনি। তোমরা খেয়েছো লেবুর আচার না, কখনো? আমি খাইনি। লেবু এখন সবসময় পাওয়া যায়, হয়তো কোনো এক সময় কেউ না কেউ বানায়, তো বাকিগুলো আমি খেয়েছি, কিন্তু লেবুর আচার খাইনি কখনো। লেবুর আচ্ছা, সাথে মরিচ খেয়েছি। আচ্ছা, এবার দেখো বলছে যে হচ্ছে আচার তৈরিতে লবণ, চিনি, ভিনেগার, তেল খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। মানে আচারের যে উপাদান, মেন যে কাঁচামালটা, সেগুলা কি? আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, এগুলা হচ্ছে কাঁচামাল বা মেন যে উপাদানটা। কিন্তু এই উপাদানগুলোকে হচ্ছে সংরক্ষণ করে কে? লবণ, চিনি, ভিনেগার আর তেল। তো বিভিন্ন ফল ও ফলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম জেলি হিসেবে সংরক্ষণ করা হয়। দেখবা যে আমরা যখন জ্যাম বা জেলি খাই, মানে যে পাউরুটির সাথে, ওটা দেখবা বিভিন্ন ফ্লেভারের হয়, হয় না? ম্যাঙ্গো ফ্লেভারের হয়, অরেঞ্জ ফ্লেভারের হয়, তারপর হচ্ছে লেবুর যে গন্ধ সেই গন্ধে হয়, লেমন ফ্লেভার যেটা। তো এখানে হচ্ছে চিনির রস মেশানো হয়, হ্যাঁ, ফলের রসের সাথে চিনির রস মেশানো হয়। তো এখানে আচার কাকে বলে আমরা দেখলাম, আর আচার জ্যাম জেলি কিভাবে বানানো হয় সেটা দেখলাম। তো তোমরা কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে আচার কিভাবে বানাই, জ্যাম জেলি কিভাবে বানাই, বলতে পারবে? জি মিস। বাকিরা? জি মিস। আচ্ছা, জি মিস, বলতে পারবো। এবার দেখো বলছে খাদ্য সংরক্ষণের গুরুত্ব। দেখো আমরা এই অধ্যায়ে খাদ্য সম্পর্কে জেনেছি, খাদ্যের পরিমাণ জেনেছি, খাদ্যের সময় জেনেছি, খাদ্যের পুষ্টিগুণ জেনেছি, খাদ্য সংরক্ষণ জানলাম। তাহলে এটার গুরুত্বটা কি, খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি, সবকিছু কিন্তু গুরুত্ব জেনেছি। তো আমরা এখন দেখি সংরক্ষণের যে গুরুত্বটা সেটা কি। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে কি প্রথম হচ্ছে খাদ্য। হ্যাঁ, খাদ্য আমাদের কি মৌলিক চাহিদার মধ্যে প্রথম। তো পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য আমাদের সংরক্ষণ জরুরি। তো আবার সুস্থ থাকতে আমাদের আহ প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। মানে আমাদের খাদ্য তো প্রয়োজন, আবার নিরাপদও প্রয়োজন। খাদ্যের বদলে যদি আমরা হচ্ছে অখাদ্য খাই, অখাদ্য বলতে মনে করো বিষক্রিয়া শুরু হয়ে গেছে বা খাবারটা পচে গেছে, সেটা তো আমাদের জন্য ঠিক না, তাই না? তাই আমাদের নিরাপদ খাবার প্রয়োজন। তো পর্যাপ্ত এবং নিরাপদ খাবার পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। যেমন মনে করো তোমাদের স্কুল হয়তো বন্ধ হয়ে যেতে পারে, এখনো শিওর কোনো নিউজ নাই, কারণ আমাদের পর্যাপ্ত তেল মজুদ নেই, তাই না? আহ, আমাদের বিভিন্ন দেশে যুদ্ধের কারণে আমরা তেল পাচ্ছি না, তেল তো বাইরের দেশ থেকে আসে। তো এই জন্য হচ্ছে কি, আমাদের হচ্ছে সংরক্ষণ করতে হবে। তেলও কিন্তু আমাদের মজুদ আছে, বাংলাদেশে কিছু তেল মজুদ আছে, কিছুদিন চলবে।
তো ওইটা হচ্ছে আরো বেশি দিন চালানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানটা একটু বন্ধ রাখার জন্য অনুমতি দিছে। আর আমাদের তো মনে করো অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে, আমরা একটু আপডেট দিন দিন হচ্ছি, তো সেক্ষেত্রে অনলাইনে ক্লাস নিতে বলছে। হুম। তো এইভাবে যেমন তেলের গুরুত্বটা আমরা এখন বুঝতে পারছি, সেম আমাদের কখনো যদি মনে করো আমাদের পুরো দেশে বন্যা হলো, তখন কি করতে হবে? আমাদের যে এটা মজুদ আছে বা সংরক্ষণ করা আছে যে খাবারটা, সেই খাবারটা খেয়ে বেঁচে থাকতে হবে, তাই না? তো এটাই আমাদের হচ্ছে খাদ্য সংরক্ষণের গুরুত্ব। তো এখানে গুরুত্ব সম্পর্কে লিখতে বলছে। এবার সারসংক্ষেপে কি বলছে দেখি, আমাদের অধ্যায় শেষ, এতটুকুই পড়ি আমরা। খাদ্য রান্না করা বা কাঁচা যাই হোক না কেন, প্রকৃতিতে প্রাকৃতিক কারণে অল্প সময়ের ব্যবধানে কি হয়, তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। কি হয়? রান্না করা খাবারও অনুপযোগী হতে পারে, আবার কাঁচাটাও অনুপযোগী হতে পারে। তো খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও গুণাগুণ মান কি থাকে? অক্ষুণ্ণ থাকে। ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করে। আচ্ছা, তোমরা কি আছো ক্লাসে? জি মিস। Yes, miss, আছে। আচ্ছা, তো তাহলে আমাদের কি হয়? অপচয় রোধ করে। খাদ্য সংরক্ষণের ফলে আমাদের খাদ্যের অপচয়টা হয় না, হ্যাঁ, গুণাগুণটা অক্ষুণ্ণ থাকে। তো খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরো কিছু দেখি। তো এখানে কি আছে দেখো, মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হয়। অণুজীব বলতে ব্যাকটেরিয়াকে বোঝায়, মানে পচনশীল যে ব্যাকটেরিয়া গুলো আছে, মানে পচতে সাহায্য করে, হ্যাঁ, যে কোনো খাদ্যদ্রব্য। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণের ফলে খাবারে পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না, মানে যেটা পচাবে খাবারকে, সেটা হচ্ছে কি হয়, প্রতিরোধ করে, মানে পচাতে দেয় না। কিভাবে? খাদ্য সংরক্ষণ করলে। তো আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি কি অধিক পরিমাণে উৎপাদিত হয়। আর খাদ্য সংরক্ষণের মাধ্যমে এই খাদ্য কি হয়, সারা দেশে সরবরাহ করে। আমরা যেমন তেল বাইরের দেশে থেকে আনি, আমাদের কিন্তু অনেক ধান, গম এগুলো হয়, সেগুলো কিন্তু আমরাও বাইরের দেশে বিদেশে পাঠাই, বুঝছো? তো বিদেশে রপ্তানি করা হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা যে কোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারা বছর ধরে খাই। আসসালামু আলাইকুম, মিস। ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে আর কিছুক্ষণ ক্লাস, মানে আর সর্বোচ্চ 5 মিনিট লাগবে, হ্যাঁ। ওকে, মিস। Okay. তো তুমি হচ্ছে, আমি টেক্সট দিচ্ছি, তখন একটু জয়েন করো। ওকে, মিস। ওকে। তো যেমন শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছরের চাহিদা মেটানো হয়, খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখা ও সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। মানে এখানে দেখো, আমরা হচ্ছে কি করি, ধান কোনো এক মৌসুমে উৎপাদন করি বা আলু কোনো এক মৌসুমে উৎপাদন করি, সেগুলো আমরা হচ্ছে কি করি, সারা বছর ধরে খাই। কিভাবে খাই? খাদ্য সংরক্ষণের মাধ্যমে। তো খাদ্য সংরক্ষণের যেই পদ্ধতি, সেটা যদি না থাকতো, তাহলে কি আমরা পারতাম এটা এটা খেতে পারতাম, বলো? নো মিস। কখনোই পারতাম না। তো এখন আমাদের কিন্তু অধ্যায় শেষ। তো এখানে আমি যেটা স্কিপ করছি, এই যে কাজগুলা, এই যে খাদ্য সংরক্ষণের গুরুত্ব শনাক্তকরণ, হ্যাঁ, তো এগুলো করাইলে আজকে অধ্যায় শেষ করতে পারতাম না। এখন তোমরা বলো, তোমরা যারা আছো তাকে বলো, তোমাদের হচ্ছে এক্সামে কয় অধ্যায় পর্যন্ত আছে? মিস কিসে? বিজ্ঞানের, টিউটোরিয়ালে। মানে নেক্সট ডে এক্সাম। ওইটা তোমাদের অনেকের টিউটোরিয়াল। টিউটোরিয়াল আছে, অনেকের হচ্ছে হাফ ইয়ারলি আছে, অর্ধবার্ষিক আছে। তো তোমাদের হচ্ছে কার কেমন আছে? আমি একে একে জিজ্ঞেস করি। মা, তোমার হচ্ছে কয় অধ্যায় পর্যন্ত আছে বিজ্ঞানের? হাফ ইয়ারলি মানে তোমার নেক্সট এক্সাম কবে? আমাদের এখন কিছু পড়ে না, বা পরের মাসে হতে পারে, এপ্রিল মাসে হতে পারে। আচ্ছা, তাহলে হাফ ইয়ারলিতে কতটুকু আছে বলছে? সিলেবাস দিয়েছে কি? না, আমাদের দাগিয়ে দিয়েছে এখন তো পাঁচ কয় অধ্যায়, অধ্যায় পর্যন্ত দাগাইছে? 3 অধ্যায়, 6 অধ্যায়, 8 অধ্যায়, 10 অধ্যায়, 12 অধ্যায় দিয়েছে। গ্যাপ গেছে? হ্যাঁ, এত অধ্যায় দিছে। আচ্ছা আচ্ছা, তুমি একটু হচ্ছে লিখে দিও তো আমাকে, হ্যাঁ, গ্রুপে, বা এখনই লিখে দাও, তাহলে আমি নোট করে কি নিই। দিব? মানে তোমার অধ্যায়টা, বিজ্ঞানের যে অধ্যায় তোমাদের ছিল সেটা লিখে দাও, হ্যাঁ।
আচ্ছা, এবার হচ্ছে আরিবা, তোমার Yes, Me? miss. তোমার কয় অধ্যায় পর্যন্ত আছে? আমার আমার ফুয়াদ, স্কুলে আচ্ছা এক সিটি মিনিট, ওয়ান আর সিটি ফুয়াদ টু। তুমি হচ্ছে একটু পরে জয়েন করো, আমরা হচ্ছে বিজ্ঞান ক্লাস নিচ্ছি তো। তোমাকে হচ্ছে আমি একটু পরে মেসেজ করছি গ্রুপে, তখন জয়েন করো তোমরা। ফুয়াদকে বলছি আমি, ফুয়াদকে বলছিলাম। ফুয়াদ শুনতে পেয়েছো? তুমি লিভ নিয়ে নাও। আচ্ছা, ওর লিভ নেবে। আরিফা বল। মিস আমার স্কুলের মধ্যে সিটি ওয়ান আর সিটি টু হবে অর্ধবার্ষিকের আগে। আচ্ছা, তাহলে সিটি ওয়ানে কয় অধ্যায় পর্যন্ত আছে? আর সিটি ওয়ানে বিজ্ঞানে আমাদের 3 অধ্যায় আছে শুধু। আচ্ছা, তাহলে তো তোমারটা কমপ্লিট। আর হচ্ছে তাহিমের কয় অধ্যায় আছে? মিস আমার আর পরীক্ষা, এটা হচ্ছে টিউটোরিয়াল ওয়ান, আমার টিউটোরিয়াল ওয়ান 1 আর 6 অধ্যায় আছে। 6 অধ্যায়। যে আমি এটা পড়েছি তার। ওটা পারো না? আচ্ছা, তোমার তো সমস্যা নাই। তাহলে আমরা হচ্ছে এক্সাম নিই, তাই না? তোমাদের যে পড়াইলাম এর মধ্যে কি কোনো প্রবলেম আছে? নো মিস। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে ক্লাস তো প্রায় 40-30 মিনিট। হ্যাঁ, তো 30 মিনিটে আমি অনেকগুলা মানে 3টা চ্যাপ্টার মিলে 3টা চ্যাপ্টারই রিভিশন করবা। নেক্সট ক্লাস কবে আছে আমি একটু দেখে নিই। নেক্সট হচ্ছে, আচ্ছা একটু দেখে নিই আমি। মঙ্গল, বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবারে দেখো বিজ্ঞান নাই। হ্যাঁ, বিজ্ঞান আমাদের আবার আছে হচ্ছে নেক্সট সোমবারে, তাহলে হিউজ টাইম না? তো নেক্সট সোমবারে আমরা কি করব, এই 3টা অধ্যায়ের মানে এমসিকিউ মানে কুইজ নিব। আমি যেভাবে কুইজ লিংক দিই, তোমাদের কোনো পরিশ্রম করা লাগবে না, তোমরা 3টা অধ্যায় সুন্দর করে রিভিশন, বেশি হয়ে যাবে, অনেকদিন সময় কিন্তু। মিস কতক্ষণ? তোমার হচ্ছে পুরো ক্লাস টাইম মানে মনে করো হচ্ছে 50টা এমসিকিউ দিলে 50টা দিব 30 মিনিট, হিউজ টাইম। সমস্যা নেই। তোমরা হচ্ছে কুইজ লিংক করবা, হ্যাঁ কুইজ লিংক দিয়ে দিব। কারো কি প্রবলেম আছে? আরিবা, তারপর হচ্ছে মা, তোমার কি প্রবলেম আছে? আচ্ছা, এটা কিন্তু সিরিয়াস এক্সাম, একটু ভালো মতো দিবা। মিস দেখবো। টাইমটা বলবেন, হ্যাঁ, পরীক্ষার টাইম। মনে করো আমাদের 30 থেকে 40 মিনিট ক্লাস হয়, তো 30 মিনিটে তোমাকে কুইজ লিংক দিব, তুমি লিংকে শুধু ক্লিক করবা পড়ে। তো আমার মনে হয় না যে তুমি কলম দিয়ে খুব একটা দাগাবা, তাই হচ্ছে দাগাতে তো বেশি সময় লাগে। তো 50টা এমসিকিউ 30 মিনিট, হ্যাঁ এনাফ না? জি মিস। তো তাহলে আমাদের মিস বলো। আমাদের মোবাইলে কি ট্যাপ করতে হবে? হ্যাঁ, মোবাইলে ট্যাপ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে মোবাইল বা ল্যাপটপের জন্য না, এটা হচ্ছে সব জায়গায় থেকে দিতে পারবে। ও মিস আর বিজ্ঞান নিয়ে পরীক্ষা হবে না? আপনি যার একটা বলছিলেন এমসিকিউ বাদে একটা বড় করে একটা পরীক্ষা। হ্যাঁ, আগে এমসিকিউ দাও, তারপরে বড় করে একটা দিব। হ্যাঁ, আমি একটু প্ল্যান করে নিই, বুঝছো? তোমরা তো ক্লাস পাবা, আরো কিছু ক্লাস পাবা, আমার থেকে 2টা ক্লাস এক্সট্রা পাবা। ওখানে যদি একদিন থাকে তো দিয়ে দিব। আগে তোমরা এমসিকিউটা দাও, হ্যাঁ সুন্দর করে পড়বা। আর এখানেও তোমরা স্টোরি বুক গিফট পাবা, যে হচ্ছে ফার্স্ট হবা। মিস বুঝেছো? কি? বলছি যে নেক্সট ক্লাসে দাঁড়াও, আমি টেক্সট দিয়ে দিই। মানে আমি বলছি যে নেক্সট ক্লাসে তো এক্সাম। ওয়ালাইকুম আসসালাম। তো নেক্সট ক্লাসে তো এক্সাম, তো তোমরা সেম, তোমরা যারা হচ্ছে এক্সাম দিয়ে ফার্স্ট হবা তারা হচ্ছে এই পাবা, মানে স্টোরি বুক গিফট পাবা। ওকে? ওকে। আর কি কোনো কোশ্চেন আছে এক্সাম নিয়ে? যারা হচ্ছে বিজ্ঞানে আছো তাদের বলছি, এক্সাম নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? মিস আচ্ছা, তাহলে আমরা ইংলিশ ক্লাসে চলে যাই। কি ফোনে ঠিক বলো। দিবেন? ওইখানে তো তুমি কুইজ লিংক, যেমন লিংক দিয়ে দিব, তোমরা লিংকে তো যেভাবে টিক দাও সেভাবে দিবা। ওকে মিস। এর আগে দিছো না এক্সাম, ওইভাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা ইংলিশ ইংলিশ ক্লাস শুরু করি। আর হচ্ছে সবাই জয়েন করছো না?
ওকে, তাহলে স্টার্ট করে দিই। আচ্ছা, ইংরেজিতে আমরা ছিলাম 8 লেসনে, তাই না? 8 নাম্বার ইউনিটে ছিলাম। তো 8 নাম্বার ইউনিটে তোমাদের তো হচ্ছে দিছিলাম, মানে কোশ্চেন লিখতে দিছিলাম। মা বলছে যে তুমি বুঝতে পারোনি, সমস্যা নাই, আমি বুঝাই দিব। আর বাকি কারো কি প্রবলেম আছে? ফুয়াদ তো নতুন, ফুয়াদের কথা বলো। আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি বুঝাই দিব। মিস আমি শুধু 9 নাম্বারটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি সবগুলাই বুঝাই দিব, সমস্যা নেই, শর্ট করে সুন্দর করে। আচ্ছা, প্রথমে তোমাদের যে কোনো কিছু লেখার সময় ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। ফুয়াদ, তুমি কি ক্লাসে আসো? সবাই ক্যামেরা ওপেন করো, তাহলে আমি দেখতে পাবো কথা না বললেও। ফুয়াদ, কি ক্লাসে আসো? হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিন্তু রেসপন্স করো। দেখো, আমরা হচ্ছে ইউনিট 8 নাম্বার ইউনিট পড়ছি, হ্যাঁ, ইউনিট 8। তো এই ফিল্ড ট্রিপের যেই কোশ্চেন গুলা ছিল সেটা হচ্ছে আমাদের দেখো, এই যে, তো এই কোশ্চেন গুলা তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় আগে মাথায় রাখবা যে সেখানে কত মার্ক আছে, বুঝেছো? যেমন মনে করো তোমার যদি হাফ মার্ক থাকে, ঠিক আছে, যদি 0.5 থাকে বা হাফ মার্ক, 1 মার্কও না, তখন কি করবা? একটু শর্ট করে লিখবা। কিন্তু যখন তোমার 2 মার্ক আছে তখন কিন্তু একটু বড় করে লিখবা। তো আমি যেই কোশ্চেন গুলা দিছিলাম সেটা তোমাদের 2 মার্কের আইডিয়া করে দিছি, আর আমি সেভাবেই আনসারটা রেডি ছিল আমার আর কি। তোমাদের দেখবা আমি দিই, কিন্তু অনেকের যদি প্রবলেম না হয় তখন আবার অনেক সময় সেন্ড করা হয় না আমার, বুঝছো? তো যেহেতু তোমাদের প্রবলেম হয়েছে, দেখো আমাদের 1 নাম্বার কোশ্চেন কি ছিল? আনিকা বলো তো কি ছিল? এখানে দেখো, দেখা যাচ্ছে, তাও বলো তুমি। গোলা গোলা মিস। শোনা যায় না আমার কথা? গোলা গোলা। ও, দেখা যায় না তাই বলছো? জি মিস, আবার ঠিক আছে। হ্যাঁ, এই যে এবার দেখো, আরো বড় করবো? দেখো এবার দেখতে পাও কিনা, দেখতে পাচ্ছ এবার সবাই ক্লিয়ার? জি মিস। জি মিস। আচ্ছা, আনিকা বলো তো ফার্স্ট আমাদের কোশ্চেনটা কি ছিল? মিস, ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াট ইজ এ ফিল্ড ট্রিপ? হোয়াট ইজ এ ফিল্ড ট্রিপ। তাহলে বাংলা ওর অর্থ হচ্ছে, বাংলা অর্থটা হচ্ছে ফিল্ড ট্রিপ কি, ঠিক আছে? তো তোমরা অ্যান্সারটা কিভাবে লিখবা? বই অনুসারে লিখবা। আর আমি প্রথমে বলছি, আমি এখানে মার্ক মানে 2 রাখছি, হ্যাঁ, 2 মার্কের কোশ্চেন দিছি। মানে আমি যখনই তোমাদের কোশ্চেন মানে তোমাদের দিয়েছি, মানে তোমাদের সেন্ড করছি, তখনই আমি মাথায় রাখছি যে ওটা 2 মার্কের। তো অ্যান্সারটা দেখো, এ ফিল্ড ট্রিপ ইজ এ, তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো তখনই করতে ভালো লাগবে যখন আমি গ্রামাটিক্যাল রুলস চলে যাব, হ্যাঁ, তখন তোমরা একাই পারবা। তো এ ফিল্ড ট্রিপ ইজ এ ট্রিপ আউটসাইড দ্য স্কুল, মানে একটা ভ্রমণ হচ্ছে, মানে একটা ফিল্ড ট্রিপ মানে একটা শিক্ষা সফর। কি? তো শিক্ষা সফর হচ্ছে স্কুলের বাইরে একটা হচ্ছে সফর, হোয়ার স্টুডেন্টস গো টু লার্ন নিউ ওগুলো থিংস। কিন্তু ধরে আপনি দিয়ে যান, ওগুলো সবটা আমি ওখানে রাইট আসছি। আচ্ছা, তো যেখানে কি করে, হোয়ার স্টুডেন্ট গো টু লার্ন, মানে যেখানে ছাত্রছাত্রীরা কি করে, মানে শিখতে যায়, হ্যাঁ, টু লার্ন নিউ থিংস, নতুন কিছু, বাই সিং অ্যান্ড এক্সপিরিয়েন্সিং দেম। তো অর্থ হচ্ছে ফিল্ড ট্রিপ হলো স্কুলের বাইরের শিক্ষামূলক ভ্রমণ, মানে স্কুলে না, এটা স্কুলের বাইরে, যেখানে ছাত্রছাত্রীরা কি করে, দেখে এবং অভিজ্ঞতা অর্জন করে নতুন জিনিস শেখে, বুঝেছো? তাহলে ফিল্ড ট্রিপটা কি? মানে এটা স্বাভাবিক ভ্রমণ না, এটা তুমি নানি বাড়ি দাদি বাড়ি ঈদে ঘুরতে যাচ্ছ, এটা কোনো আনন্দদায়ক কোনো ভ্রমণ না। এই ভ্রমণটা হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ, ঠিক আছে? যেখানে তুমি গেলে, এটা স্কুলের বাইরে, স্কুল থেকে হয়, শিক্ষা সফর সবসময় স্কুল থেকে হয়, অন্য কোথাও থেকেও কোনো কোথাও থেকেই হয় না। এটা স্কুলের বাইরে হয়, যেখানে
বাচ্চারা কি করে স্কুলের বাইরে গিয়ে নতুন কিছু দেখে এবং অভিজ্ঞতা অর্জন করে নতুন কিছু শেখে। ক্লিয়ার? ফিল্ড ট্রিপ কি ক্লিয়ার? তো বুঝেছো কিভাবে লিখবা? এখানে কিন্তু সুন্দর মতো লেখা আছে। আর তুমি যদি আরেকটু হচ্ছে এখানে শর্ট করার আসলে কিছু নাই, এতটুকু লেখা লাগবে যদি তোমার 2 মার্ক থাকে। আচ্ছা, এরপরে যখন আমি কোশ্চেন দিব আরো ছোট করে দিব, হাফ মার্কে দিয়ে দিব, তখন বুঝতে পারবা। আচ্ছা, এবার 2 নাম্বারের কোশ্চেনটা মা বলো তো, 2 নাম্বার কোশ্চেনটা কি ছিল? মাও কি ক্লাসে আছো? আচ্ছা, মাও চলে গেছে। আচ্ছা, ফুয়াদ তো নতুন। এই যে তুমি এই 2 নাম্বারে এই কোশ্চেনটা পড়ো তো, ডিসপ্লেতে যেটা দেখা যাচ্ছে ইংলিশের পরে এখানে লেখা যেটা, Where did the sudden go for their field trip? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে হোয়ার ডিড দা স্টুডেন্টস সাডেন না, এটা হচ্ছে স্টুডেন্টস গো ফর দেয়ার ফিল্ড ট্রিপ। এটা ট্রাপ না, ট্রিপ। বুঝছো? তুমি হয়তো দেখতে পাওনি, সমস্যা নাই, ফোনে অনেক সময় দেখা যায় না। তুমি একটু জুম করে নিবা, হ্যাঁ? যখন দেখতে পাবে না, দেখবা ডিসপ্লেতে তোমার ফোনে যেখানে দেখা যাচ্ছে সেখানে টাচ করে বড় করে নিবা, দেখবো ওটা দেখা যাবে। তো মানে অর্থ হচ্ছে ছাত্রছাত্রীরা হোয়ার ডিড মানে কোথায়, কোথায় ছাত্রছাত্রীরা কোথায় শিক্ষা সফরে গিয়েছিল। ঠিক আছে? তো কোথায় গেছিল সেখানে বলো। তাহিন বলো তো কোথায় গেছিল, বাংলাতেই বলো। বলো তাহিন বলো। বুঝি না। আমি একটু বলেন, শুনতে পাইনি। আচ্ছা, আমি 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা বাংলাতেই করতে বলছি তোমাকে, যে হচ্ছে ছাত্রছাত্রীরা তারা শিক্ষা সফরে কোথায় গেছিল 8 নাম্বার ইউনিটে অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, অনেকে পেরেছো। তো হচ্ছে ওরা গেছিল হচ্ছে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে। হ্যাঁ, তো অ্যান্সারটা কিভাবে দিবা? এই যে দা স্টুডেন্টস, এখান থেকে অর্ধেক কিন্তু হয়ে যায়। হ্যাঁ, প্রথমে সাবজেক্ট দিতে হয়। তো এগুলো আমরা শিখাবো, বলছি যে 8-10টা ইউনিট শেষ হয়ে গেলে পরে আমরা গ্রামাটিক্যাল রুলস আর আমাদের ইউনিটে আরো কিছু জিনিস শেখার আছে, সেগুলো আমরা শিখবো। তো প্রথমে দেখো বলছে যে দা স্টুডেন্টস ওয়েন টু দা লিবারেশন ওয়ার মিউজিয়াম ইন ঢাকা। ঠিক আছে? স্টুডেন্টস কোথায় গেছিল? ছাত্রছাত্রীরা গেছিল ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে। ওকে, 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এন্ড দেন 3 নাম্বার কি আছে দেখো, বলছে হাউ ডিড দ্য স্টুডেন্টস রিচ দ্য মিউজিয়াম। এগুলা তো তোমরা বোঝার কথা, তাই না? এখানে কোনটা বোঝনি বলো? সবগুলা কি বোঝাই দিব? Yes, miss. আচ্ছা আচ্ছা, তাহলে আমি পড়ে সবগুলা বুঝাই দিই। ও সবাইকে আস্ক করতে গেলে তখন হচ্ছে কিন্তু মানে হিউজ টাইম লেগে যাবে। তো দেখো এখানে বলছে ছাত্রছাত্রীরা কিভাবে জাদুঘরে পৌঁছেছিল। তো অ্যান্সারটা হবে দে রিচ দ্য মিউজিয়াম বাই বাস। ওরা কিন্তু বাসে গেছিল, আমরা গত ক্লাসে পড়েছি। তো তারা কি করছিল? জাদুঘরে বাসে পৌঁছাইছিল। এবার 4 নাম্বার যে কোশ্চিন, দ্য কোশ্চিন ইজ হু ওয়েলকাম দ্য স্টুডেন্টস এট দ্য মিউজিয়াম। মানে স্টুডেন্টস কে মানে ছাত্রছাত্রীদের কে স্বাগত জানাইছিল জাদুঘরে? মনে আছে তোমাদের? মিস্টার কামাল। ঠিক আছে, গুড, তাহলে তোমাদের মনে আছে, দেখছো? তো এটা কিন্তু একদম ইজি, এখানে না বোঝার কিছু নাই। তো এখানে মনে করো কিছু গ্রামাটিক্যাল বারবারই বলছি, রুলস আছে, সেগুলো আমরা নেক্সট ডে যখন শিখবো, মানে আমাদের আর একটা মাত্র চ্যাপ্টার আছে, তারপরে তোমাদের বুঝতে খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, লাস্টে কিছু কোশ্চেন একটু কঠিন আছে। তো এখানে দেখো 5 নাম্বার আছে। 5 নাম্বার বলছে যে হচ্ছে হোয়াট ডিড দ্য স্টুডেন্টস সি ইনসাইড দ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। বলছে বাংলাদেশ জাদুঘরের ভিতরে ছাত্রছাত্রীরা কি দেখেছিল, কি দেখেছিল? সেখানে কিছু পুরনো পিকচার দেখেছিল, তারপর কিছু ওদের ইউজেবল মানে ইউজ করা জামা কাপড়, তাদের হচ্ছে আরো মানে অস্ত্র, তাই না? এগুলো দেখেছিল। তো এখানে দেখি ওরা কি, এখানে অ্যান্সারটা দেখো, এখানে অনেকগুলা দেওয়া আছে, তোমরা হচ্ছে 3টাও দিতে পারো, 3টা দিলেই না।
তো বলছে দে স পিকচার্স, মানে ওখানে যাদের পিকচার ছিল, মানে যারা হচ্ছে বীর ছিল, হ্যাঁ, তাদের কি ছিল, পিকচার বা মুক্তিযোদ্ধা ছিল। তো ওল্ড ডকুমেন্ট, পুরনো কাগজপত্র, ক্লোথস, ক্লথস মানে পোশাক, হ্যাঁ, অ্যান্ড থিংস ইউজড বাই ফ্রিডম ফাইটার, মানে তাদের ব্যবহার্য যে জিনিসপত্র, মানে মুক্তিযোদ্ধাদের যে ব্যবহার্য জিনিসপত্র ছিল সেগুলা, নিউজ পেপার, এ ভিডিও শো অ্যান্ড পার্সোনাল আইটেম অফ মার্টার্স। তো এখানে যেই ওদের হচ্ছে মুক্তিযোদ্ধাদের কি ছিল, পার্সোনাল আইটেম ছিল, তারপর ওখানে কিছু ওরা দেখবা যে প্রথমেই যে একটা ডকুমেন্টারি দেখেছে, তাই না, সেটাকে বলছে ভিডিও শো। তো তুমি ডকুমেন্টারিও বলতে পারো। আচ্ছা, এটাও ইজি ছিল। এখন দেখো নেক্সট 6 নম্বর যে কোশ্চেন আছে, বলছে হোয়াই ওয়াজ দ্য ফিল্ড ট্রিপ মেমোরেবল ফর দ্য স্টুডেন্টস। বলছে ছাত্রছাত্রীদের কাছে মেমোরেবল অর্থ হচ্ছে স্মরণীয়, আমি কিন্তু লিখে দিছিলাম, পড়াই দিছিলাম। তো ছাত্রছাত্রীদের কাছে ফিল্ড ট্রিপ কি কেন স্মরণীয় হয়ে উঠছিল, কেন বলো তো, এমনিতে বাংলাতে বলো। আলিফ শোনো, মিস বলো। আমি 5 থেকে 10 নম্বর পর্যন্ত বুঝতে পারিনি। আচ্ছা, আমি বোঝাই দিচ্ছি, এই যে 5 নম্বরে চলে এসেছি। তো 5 নাম্বারটা তো বোঝাইলাম, বুঝতে পারোনি? এবার বুঝতে পেরেছি, 4 নম্বর পর্যন্ত পেরেছিলাম। আচ্ছা, এবার 6 নাম্বার দেখো, বলছে কেন মেমোরেবল ছিল, মানে স্মরণীয় কেন ছিল। কারণ এখানে স্মরণীয় বলতে এখানে স্মরণীয় বলতে দেখো, আমরা যেখানে জাদুঘরে গেছি, জাদুঘরে কিন্তু স্মরণীয় জিনিসই থাকে। তো এখানে কেন স্মরণীয় ছিল, কারণ ওখানে আমরা অনেক কিছু শিখতে পেরেছিলাম। আর শিক্ষা সফর এমনিতেই স্মরণীয় হয়, কারণ ওখানে যেখানে আমরা যাই না কারণ অনেক কিছু শিখি। তো অ্যান্সারটা কেমন দেখো, দ্য ফিল্ড ট্রিপ ওয়াজ মেমোরেবল বিকজ দে লার্ন মেনি থিংস অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড স রিয়েল অবজেক্টস, মানে একদম কি আসল জিনিস দেখেছিল। হ্যাঁ, আর হচ্ছে লিবারেশন ওয়ার মানে মুক্তিযোদ্ধা সম্পর্কে তারা কি করছিল, শিখেছিল। মানে তোমরা যদি এটুকু না দিয়ে এতটুকু দাও তাও এনাফ যে ফিল্ড ট্রিপটা এই জন্য স্মরণীয় হয়েছিল যে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জেনেছে আর আসল জিনিসগুলা দেখছে, যেমন মনে করো অস্ত্র, হ্যাঁ, তাদের ব্যবহার্য জিনিস, তাদের হাতের লেখা চিঠি, তাই না। তো ইট ওয়াজ বোথ ফান অ্যান্ড এডুকেশনাল, মানে এটা কি ছিল, এটা ছিল মজার এবং শিক্ষণীয়। ওকে, বুঝেছো 6 নাম্বারটা? এটাও কিন্তু Yes, ইজি ছিল। আচ্ছা, এরপরে দেখো বলছে 7 নাম্বার যে কোশ্চেন, দ্য কোশ্চেন ইজ হোয়াট ডিড দ্য স্টুডেন্টস লার্ন অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার ফর দ্য গাইড, মানে গাইডের কাছ থেকে বা মিস্টার কামালের কাছ থেকে ছাত্রছাত্রীরা মুক্তিযোদ্ধা সম্পর্কে কি শিখেছিল। তো এই যে এখানে আমাদের ওল্ড কিছু লেখা আছে, তোমরা এটা স্কিপ করবা, ঠিক আছে। যেমন তোমরা শুধু লিখবা যে হচ্ছে দে লার্ন বা এই যে এখানে একটা ডকুমেন্টারি আছে না, তোমরা শুধু এতটুকু দিয়ে দিবা যে মিস্টার কামাল একটা ডকুমেন্টারি দেখাইছে প্রথমে, শুধু অতটুকু লিখলেও হবে। হ্যাঁ, কারণ এখন এই যে মুজিবুর লেখাটা আমাদের জন্য ঠিক হবে না, তারপরে তোমরা চাইলে লিখতে পারো যে দে লার্ন হাউ বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, এতটুকু লিখলেও হবে, ঠিক আছে। অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ব্রেভি অফ ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস অফ মার্টার। তো এখানে দেখো বলছে তারা শিখেছিল কি, কিভাবে স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে, এখন যদিও এগুলা থাকবে না, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং শহীদদের আত্মত্যাগের কথা। ওখানে কি করছিল মিস্টার কামাল, কিন্তু এখানে মেইনলি ডকুমেন্টারি দেখাইছিল, সেখানে এগুলা শো করে, ঠিক আছে। কত পৃষ্ঠায় যেন, কত পৃষ্ঠায়, আচ্ছা আমি দেখে নিচ্ছি। এই যে এখানে দেখো, এই যে বলছে যে হচ্ছে মিস্টার কামাল গাইডেড দেম টু সি ডিফারেন্ট কর্নার, ফার্স্ট দে ওয়াজ এ শর্ট ডকুমেন্টারি। তুমি শুধু এই লাইনটুকু লিখে দিলেও কিন্তু এনাফ, বুঝেছো। তো এটাও কিন্তু ইজি ছিল, তাহলে লিখতে পারবে না এভাবে।
যে গাইড কি দেখাইছিল তাদের, এটা বুঝেছো তোমরা? রেসপন্স করতে হবে কিন্তু। ইয়েস মিস। আচ্ছা, এরপরে কোন কোশ্চেনটা আছে? 8 নাম্বার যে কোশ্চেন। আচ্ছা, 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে হোয়াট টাইম ডিড দ্য স্টুডেন্ট স্টার্ট দেয়ার জার্নি ফ্রম স্কুল। এটা তোমরা পারার কথা, বলো যে ছাত্রছাত্রীরা কয়টায় স্কুল থেকে যাত্রা শুরু করেছিল, বলো। 9:30। এখানে ভুল আছে, এটা 9:30 থেকে। এই যে 9টা স্টার্ট, দে স্টার্টেড ফর দেয়ার স্কুল বাই বাস এট 9 AM। ওকে, তো এখানে 10 দেওয়া আছে, এটা একটু ভুল আছে, মিস্টেক আছে। তো এটা তোমরাই পারবা, যেখানে মিস্টেক থাকুক না কেন, আমরা হচ্ছে আমাদের অ্যান্সার শিটে থাকতে পারে একটু টাইপিং মিস্টেক থাকতে পারে, ওগুলা নট ফ্যাক্ট, কিন্তু আমরা তো জানি, তাই না? এবার দেখো বলছে 9 নাম্বার যেটা কোশ্চেনটা ছিল যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট মেমোরেবল ফিল্ড ট্রিপ ইউ হ্যাভ ইভার গান অন। আচ্ছা, এই কোশ্চেনটা দেওয়ার পিছনে একটা কারণ আছে, বুঝছো? কারণটা কি, তোমাদের দেখবা অনেক সময় শর্ট স্টোরি আসে না? তোমরা কখনো লিখেছো শর্ট স্টোরি? দেখবা যখন যে কোনো একটা প্যাসেজ দিয়ে দেয়, দিয়ে বলে শর্ট স্টোরি লিখতে। তোমরা আসলে লিখতে পারো কিনা আমি এটা দেখার জন্য, আমি কিন্তু এটা শেখাইনি, আমি কিন্তু অনেক কিছু শেখাইনি এখন। তো এইটা হচ্ছে শেখানোর জন্য আমি তোমাদের ওটা দিছি, ওটা হচ্ছে একটা শর্ট স্টোরি, বুঝছো? তো শর্ট স্টোরি তোমরা কি দেখেছো তোমাদের পরীক্ষা যখন আসে? রেসপন্স করো। মিস প্যারাগ্রাফ আসে, শর্ট স্টোরি তো আসেনি। না, দেখবা যে হচ্ছে সামারি, যে কোনো প্যাসেজের সামারি আসে, না আসলেও এবার থেকে দেখবা আসবে, ঠিক আছে? বা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তুমি চাইলে মানে অন্য ক্লাসেও থাকতে পারে, তবে এটা হলো শিখে রাখা ভালো, হুট করে যদি দিয়ে দিল, এটা মানে দেখে দেখে লেখা যায়। তো শর্ট স্টোরিটা তুমি কিভাবে লিখবা? ছোট্ট অনুচ্ছেদ বলতে তোমাকে একটা প্যাসেজ দেবে, সেখান থেকে তুমি মেন কিছু জিনিস সেখানে উঠাই দিবা, বুঝছো? মনে করো ওখানে 100 ওয়ার্ডের মধ্যে হইলেই হবে, মিনিমাম 5টা সেন্টেন্স থাকলে এনাফ, বুঝছো? তো এটাই, তো তুমি দেখে দেখেই লিখতে পারো, এটা কিন্তু তুমি প্যাসেজ দেখে লিখতে পারো। সামারি যেটা, সেটা তোমাদের প্যাসেজ দেখেই লিখতে দেয়, এটা মুখস্থ না কিন্তু। তো এখানে বলছে তোমার জীবনে ফিল্ড ট্রিপে গিয়েছিলা সে সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখো। এটা তোমাকে একটু হচ্ছে কনফিউশন করার জন্য লিখছে। এটা যদি তুমি সেটা না দেখে তোমার যে প্যাসেজটা আছে সেই প্যাসেজ দেখেও লেখো, তাও কিন্তু হয়ে যাবে, শুধু ওইখানে তোমার নাম দিলাম, হ্যাঁ, যে তুমি গেছো এরকম। তাহলে বোঝাতে পারছি যে এখানে এই যে শর্ট প্যারাগ্রাফ বলতে কি বোঝাই, তোমরা কি এতটুকু বুঝেছো? ইয়েস মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে দেখো শুধু হচ্ছে কি লেখা, এবার বলছে লাস্ট ইয়ার, এখন আমরা পড়ে শুনি। লাস্ট ইয়ার আওয়ার ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ, মানে আমাদের কি ক্লাসটা মানে শ্রেণী থেকে কি করছিল, একটা ফিল্ড ট্রিপে গেছিল বা শিক্ষা সফরে গেছিল। তো কোথায়? এই যে এখানে দেখো লিবারেশন ওয়ার মিউজিয়ামই দেওয়া আছে, মানে এটা সেম টু সেমই লিখবা তোমরা, এটা তোমাদের হচ্ছে মানে কি বলবো, ব্রেন খাটায় লিখবা, বুঝছো? তো ওয়েন বাই বাস, কিসে গেছিল? বাসে করে গেছিল। তো উই স মেনি পিকচার অ্যান্ড থিঙ্ক অফ ফ্রিডম ফাইটার। আচ্ছা, দ্য গাইড টোল্ড আস মেনি ইন্টারেস্টিং স্টোরি। সেম, ওখানে যেমন গাইড ছিল এখানেও ওদের গাইড ছিল, কিন্তু এটা আমি কি বলছি, তুমি শুধু দেখে দেখে বসাই দিবা, 5টা সেন্টেন্স এনাফ। লাস্টেরটা কিন্তু একটু হচ্ছে তোমাদের কি থাকবে, যে মানে একটু সুন্দর একটা স্টোরি যেন হয়, এরকম আজে বাজে যে প্রথম থেকে 5টা সেন্টেন্স তুলে দিলা এরকম না। এখানে দেখো ওই রকমই আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সেন্টেন্স দেওয়া আছে, তুমি সেখানে 5টাও দিতে পারো। মিস এসেছি তো এটা হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ, এটা আছে। এবার দেখো এটা কি 9 নাম্বার তাহলে বুঝেছো, আর বোঝানো লাগবে? নো মিস। আর এই যে 10 নাম্বার যেটা, এটা হচ্ছে, এটা করলে এটা তোমরা অনেকে পারবা না, এটা হচ্ছে এটা করলে তোমরা মেকিং সেন্টেন্সের যে তোমাদের হচ্ছে কোয়ালিটি সেটার ইমপ্রুভ হবে, বুঝছো? বলছে ফিল্ড ট্রিপকে উপভোগ ও
শিক্ষণীয় করার জন্য ছাত্রছাত্রীদের কি করা উচিত? হোয়াট শুড স্টুডেন্টস ডু টু মেক এ ফিল্ড ট্রিপ বোথ এনজয়েবল অ্যান্ড এডুকেশনাল? মানে এটা তোমাদের হচ্ছে যারা মেকিং সেন্টেন্স যারা ভালো পারো এটা লিখতে পারবা। তো এটা একটু হার্ড কোশ্চেন, এটা হার্ড কোশ্চেন, বাকিগুলো কিন্তু ওকে। মানে এটা তোমাদের নিজেই লিখতে হবে। তো লিসেন কেয়ারফুলি দ্য গাইড অ্যান্ড টিচার্স আস্ক কোশ্চেন ইফ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, অবজার্ভ এভরিথিং উইথ অ্যাটেনশন। মানে তুমি যখন ঘুরতে যাবা তখন সবকিছু কি সুন্দর মতো অবজার্ভ করবা বা দেখবে। হ্যাঁ, তারপর দেখো বলছে টেক এ শর্ট নোট, একটা শর্ট নোট নিবা যাতে তুমি ফিরে এসে সবাইকে বলতে পারো, কোনো কিছু ভুলে না যাও। তারপর বলছে বিহেভ ওয়েল অ্যান্ড স্টে উইথ দ্য গ্রুপ। মানে বলছে ভালো আচরণ করতে হবে এবং দলের সাথে থাকতে হবে। অনেকেই দেখবা যে ঘুরতে গিয়ে এদিক সেদিক চলে যায়, তখন কিন্তু হারাই যাবে, ওটা করা যাবে না, বুঝছো? তো এখানে হচ্ছে এটা পুরোটাই এক কথা হচ্ছে লাস্টের যে কোশ্চেনটা সেটা হচ্ছে মেকিং সেন্টেন্স নিয়ে। ওকে, তো এটাও গ্রামাটিক্যাল রুলস এ গেলে তোমরা ভালো মতো শিখতে পারবা। তো আমাদের ছিল যে তোমাদের ওয়ার্ড এর সাথে মেকিং সেন্টেন্স দেওয়া, কিন্তু দেওয়া হয়নি কারণ অনেকে এটা হচ্ছে পড়তে পারে না। আগে হচ্ছে গ্রামাটিক্যাল রুলস পড়তে হয় তারপর। হ্যাঁ বলো মামা, বলো মামা না কে যেন, বলো। হ্যাঁ মামাই তো, বলো। হ্যাঁ ড্রেস করছো। আচ্ছা তাহলে কোশ্চেন গুলা কি তোমরা বুঝেছো? আর কি কারোর প্রবলেম আছে? কি করছো? ওর গাড়িতে আচ্ছা, কারোর কি কোনো প্রবলেম আছে? তাহলে নেক্সট হচ্ছে ইসে যাই, নেক্সট হচ্ছে ইউনিটে চলে যাই আমরা তাহলে। ওকে মিস। আচ্ছা ফুয়াদ, তুমি কি কিছু বুঝেছো? ও কিন্তু নতুন। আমরা হচ্ছে ফিল্ড ট্রিপ যেটা, সেটা সম্পর্কে আমরা যে কোশ্চেন গুলো হোমওয়ার্ক ছিল সেটা আমি ওরা বুঝাইলাম। তো এইটা পড়লেই তোমরা হচ্ছে কিন্তু ওই ইউনিটটা আবারও পড়া হয়ে যাবে। তা আগে আমরা ইউনিট 9 এর ভোকাবুলারি দেখি। তোমাদের লাস্ট কয়টা ইউনিট, কার সব থেকে বেশি ইউনিট আছে বলো তো? আমার 10টা ইউনিট আছে। আচ্ছা আচ্ছা, আমরা 10টা পড়ানোর পরে গ্রামাটিক্যাল রুলস আর হচ্ছে এই পাশাপাশি আমরা ইউনিট গুলা আবার রিভিশন করব, বুঝছো? মানে কোশ্চেন মেক করব বা একটা তোমাদের প্রতিদিনই একটা করে এক্সাম থাকবে 10-15 মিনিটের। আর হচ্ছে ওই পড়াবো গ্রামাটিক্যাল রুলস। তো 9 নাম্বার ইউনিট যেটা, সেটাতে কি আছে দেখো তো সবাই। এখানে কিন্তু আমরা এগুলো লেখা শিখবো, তোমাদের ভাবার দরকার নাই যে এই যে রেজিস্ট্রেশন ফর্ম এগুলা মিস পড়াচ্ছে না। এগুলাতে কিন্তু আমাদের আরো অনেক শেখার আছে। আমি শুধু ইউনিটটা একটু তোমাদের শুধু দেখে যাচ্ছি। বলো। মিস আপনি কি 10টা ইউনিট করার পর প্রশ্ন করাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করাবো, প্লাস হচ্ছে তোমাদের আরো অনেক কিছুই করাবো। গ্রামারেও হাত দিব। ওকে একসাথে মিস। তো কভার করতে পারছি না, বুঝছো? এই উইকটা সর্বোচ্চ লাগবে সম্ভবত ইংলিশের জন্য। মিস আমার নেটে প্রবলেম ছিল দেখে এত আমি লিভ নিচ্ছি। নেটে প্রবলেম ছিল দেখে কি হয়েছে? নেটে প্রবলেম ছিল দেখে আমি ক্লাসটা করতে পারিনি। আচ্ছা যদি কোনো প্রবলেম হয় বলো, আর হচ্ছে যদি ওটুকু করতে চাও রেকর্ডিং দেখে নিও। ওকে মিস। ওকে, আচ্ছা এই অধ্যায়ের নাম কি বলো তো? Get ready to listen. Get ready to listen, মানে শোনার জন্য প্রস্তুত হও। এক কথা মাইকিং যেটা বলে, হ্যাঁ সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো মাইকিং বা হচ্ছে ঘোষণা, অ্যানাউন্সমেন্ট যেগুলাকে আমরা বলি, ঠিক আছে, সেইগুলা নিয়ে এখানে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো দেখো এই যে ট্রেনে কিন্তু অ্যানাউন্স করে, যারা লং জার্নি করো তারা দেখবা যে ভালো ট্রেন গুলা যেগুলা নর্মাল গুলা না, সেখানে কিন্তু অ্যানাউন্স করে যে তুমি কোন স্টেশনে আসো। কখনো গেছো কেউ? Yes, miss.
হ্যাঁ, তো আবার এই যে এখানে এখন মেট্রো রেলে কিন্তু কি অ্যানাউন্স করে সব সময়। মেট্রো রেল তারপরে এখানে দেখো একটা খেলার মাঠের ছবি দেওয়া আছে। তো খেলার মাঠে কি হয়, আমাদের যখন মানে এখানে খেলার মাঠ মানে কি, খেলার মাঠের হচ্ছে দেখো এটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মতো, তাই না, সাজানো। তো এখানে ওই যে একটা মাইক আছে, তো এটাও কি অ্যানাউন্স করে। তো এগুলা নিয়ে কি হয়েছে, এখানে আলোচনা করা হয়েছে। তারপরে এই যে এখানেও আর একটা ট্রেন আছে, তারপর আর কি আছে দেখি তো, আবার এই যে এখানে একটা ট্রেন আছে। তো এবার দেখি আমরা কিভাবে অ্যানাউন্স করে, মানে অ্যানাউন্স গুলা কিভাবে হয় এটা জানানোর জন্যই তোমাদের এই ইউনিটটা দেওয়া আছে। হ্যাঁ, এখন ইংলিশেও অ্যানাউন্স হয়। তো মনে করো তুমি বাংলাতে তো শুনছো, কিন্তু বাইরের দেশে গেলা, সেখানেও কিন্তু অ্যানাউন্স হবে, তখন তোমরা ইংলিশটা জানলে কি হবে, ইজি হয়ে যাবে। তো চলো আমরা পড়ে দেখি। তো বলছে টুডে ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অ্যাট সুমনস স্কুল। আচ্ছা, আমরা আগে ওয়ার্ড মিনিং গুলো একটু দেখে নিই। ওয়ার্ড মিনিং আগে দেখে নিই, তাহলে ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো অ্যানাউন্সমেন্ট, প্রথমে ওয়ার্ড কি আছে, অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট অর্থ কি বলো তো? অ্যানাউন্সমেন্ট অর্থ কি? ঘোষণা। এরপরে বলছে লিসেন। লিসেন অর্থ হচ্ছে শোনা, এটা আমরা অনেক আগে থেকে পড়ছি। তারপর এরপরে আছে হচ্ছে রেডি। আচ্ছা, আমার কথা যারা এমনি রেসপন্স কম করছো তারা একটু মাইক্রোফোন মিউট রেখো, তাহলে তোমাদের সাইডের নয়েজ গুলো আসছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলছে ইভেন্ট। ইভেন্ট অর্থ হচ্ছে অনুষ্ঠান বা ঘটনা। তারপর রেস, দৌড় প্রতিযোগিতা। ফিল্ড, ফিল্ড অর্থ মাঠ। আচ্ছা, এরপর আছে হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ অর্থ কি, পতাকা, যেটা আমরা ছোটবেলায় এপে ফ্ল্যাগ পড়িনি? আচ্ছা, এরপরে দেখো আছে অ্যাটেনশন। অ্যাটেনশন অর্থ হচ্ছে মনোযোগ। আর কেয়ারফুলি অর্থ হচ্ছে সাবধানে বা মনোযোগ দিয়ে। পেয়ার অর্থ কি বলতো? এর আগে কিন্তু তোমরা পেয়ার অর্থ পড়েছো, বলো। জিনিস জোড়া, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে শিডিউল। শিডিউল অর্থ হচ্ছে সময়সূচি। এক্সাইটেড, এক্সাইটেড অর্থ হচ্ছে উত্তেজিত বা আনন্দিত। আর অ্যানুয়াল অর্থ হচ্ছে বার্ষিক। বার্ষিক বলতে কি, মানে বাৎসরিক যেটা বোঝায়। দেখবা অ্যানুয়াল স্পোর্টস ডে, ডে মানে ডে যেটা, সেটা কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আবার বার্ষিক এক্সাম যেটা, সেটা হচ্ছে অ্যানুয়াল এক্সাম। আচ্ছা, এটা হচ্ছে বার্ষিক, মানে বছরের শেষে যেটা হয়, বুঝছো? আর এখানে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এগুলোর অর্থ তো আমরা সবাই জানি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ইনস্ট্রাকশন অর্থ হচ্ছে নির্দেশ। আর আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বোঝা। কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। তো এখানে আমাদের কিছু দেখো ফ্রেজ আছে। ফ্রেজটা আমরা পড়বো, কিন্তু এটাও ওয়ার্ড মিনিং হিসেবে আসে। পে অ্যাটেনশন অর্থ হচ্ছে মনোযোগ দাও। অ্যাটেনশন অর্থ হচ্ছে মনোযোগ। পে অ্যাটেনশন, পে অর্থ কিন্তু বিল পে করা বা দেওয়া, কিন্তু এখানে হচ্ছে পে অ্যাটেনশন যখন বলবে তখন হচ্ছে মনোযোগ দেওয়া হয়। আচ্ছা, এরপরে বলছে লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনা। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? মে আই, ক্যান আই অর্থ হচ্ছে আমি কি করতে পারি, বা আমি কি আমি পারি কি, এরকম। এরপর দেখো বলছে প্লিজ ফলো দ্য রুলস, অনুগ্রহ করে নিয়ম মেনে চলো। আচ্ছা, এরপর আমরা পড়তে যাই। এই যে এখানে যে ওয়ার্ড মিনিং পড়াইলাম, কারোর কি কোনো কোশ্চেন আছে? নতুন পুরাতন যেই আসতো না কেন, ওয়ার্ড বুঝেছো? নো, ইয়েস প্লিজ। নো মিস। মানে তুমি কি বললা, বুঝেছো না বুঝোনি? এস মিস, নো মিস, সবই তো বলে রাখলা, তাহলে কোনটা ভাববো? বুঝেছো না বুঝোনি? বাকিদের কি অবস্থা? আচ্ছা, তো তাহলে চলো আমরা পড়ে নিই।